আপনি আমার মুখের উপর চুমু দিলেন কেন? আপনার সাহস কিন্তু দিনকে দিন খুব বাড়ছে। সিথির রাগী কণ্ঠের অগ্নিঝরা প্রশ্নে সূক্ষ্ম হাই তুলল ঘুম ঘুম ভঙ্গিতে। ঝরঝরে চুল হাতড়ে বলল, আমার ঘর, আমার ঠোঁট, আমার জিনিস। আমার জিনিসে আমার ঠোঁট ছুঁয়েছি, এখন তাতে যদি অন্য কেউ উষ্ণতা পায় তাতে আমার কি দোষ? সিথির গা কেঁপে উঠল রাগে। সাথে লজ্জাও পেল কিঞ্চিত। দমে না গিয়ে চড়া গলায় বলল, আপনি রোজ আমার সাথে অসভ্যতামি করেন। কখনো দূর থেকে ছবি তোলেন, কখনো শীষ বাজান, কখনো উড়ন্ত চুমু ছুঁড়ে মারেন, আবার সেদিন জিজ্ঞেস করলেন, সিথি তুই আই লাভ ইউ এর বাংলা জানিস? এতটুকু বিদ্যা আছে তো পেটে? ইংরেজিতে কি সারা জীবন ডাব্বাই মেরে যাবি? পাগল মনে হয় আমাকে? আমি বুঝি না আপনার চালাকি। আজ তো সব সীমানাই পার করে ফেললেন। সোজা চুমু বসিয়ে দিলেন মুখের উপর। এই তুই চুপ করবি? আমি তোকে কখন চুমু খেলাম? সব সময় এই ফাটা বাঁশের মতো গলা নিয়ে ঘ্যান করতেই থাকিস। আমি চুমু খেয়েছি আমার আয়নাতে। এখন আমার চুমু দেওয়া জায়গায় যদি নিজের ঠোঁট নিয়ে দাঁড়িয়ে থেকে বলিস তোর ঠোঁটে আমি চুমু খেয়েছি, তাহলেই আমি চুমু খেয়ে ফেললাম তোকে? নাকি আয়নায় তোর প্রতিবিম্বে আমি সিঁদুর তুললেই তুই আমার বউ হয়ে যাবি? সিথি হিসহিসিয়ে বলল, চুপ। আপনার মতো একটা অসভ্য ছেলের হাত থেকে সিঁদুর আমার কপালে উঠলে আমি সেই কপালই না কেটে আলাদা করে দিই। এভাবে বলিস না। সারা জীবন এই আমি নামক অসভ্য, বেয়াদব, নির্লজ্জের দেওয়া সিঁদুরই তোকে পড়তে হবে। কোন সভ্য, আদবওয়ালা, লজ্জাওয়ালা, হ্যান্ডসাম, ড্যাশিং, বডি বিল্ডার তোর কপালে নেই? এই অসভ্যই তোর কপাল, এই নির্লজ্জে সেই কপালে সিঁদুর তুলবে, এই বেয়াদবি পাবে তোর হৃদয় উজাড় করা ভালোবাসা। হুম, স্বপ্নে। সূক্ষ্ম জিভ কেটে মাথা এদিক সেদিকে নেড়ে বলল, ছি ছি, ওসব দোষ আমার নেই। আমি ভদ্র ছেলে। আপনি কিন্তু চুপ করুন বলছি, রাগে আমার গা জ্বলছে। জানি তো, আমি চুপ থাকলে আমার মন পড়তে তোর সুবিধা হয়। তাই তো বারবার চুপ করতে বলিস। দেখো না, তোর আর আমার নামেরও কত মিল। ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হলে আর নামের অক্ষর নিয়েও কাড়াকাড়ি করতে হবে না বুঝলি। নামের মিল হয় সাধারণত ভাই বোনেদের। এই বাড়িতে আপনারা যে কয়জন ভাইবোন আছেন সবগুলোর নামের প্রথম অক্ষর স দিয়ে। তাই আমাদের মধ্যে যদি কোন সম্পর্ক হয় তাহলে তা ভাই বোনের সম্পর্ক হতে পারে। সামনের ভাইফোঁটায় চলে আসবেন বাড়ি, ফোঁটা দিয়ে পাকাপাকি ভাই বানিয়ে নেব। কেমন? বুকে ছেঁচা লাগে সিথি, এভাবে বলিস না। রোজ ঠিক এভাবেই তো নাটকের ডায়লগও ডেলিভারি করেন। সেদিন ছবি তুলেও স্বীকার করলেন না, মুখ মুছে না করলেন। অথচ আমি স্পষ্ট ঘেজ করে ছবি তোলার আওয়াজ পেলাম। আজও আমি যেই না ঘর মুছে দাঁড়িয়েছি আপনি তক্ষুনি এসে দাঁড়ালেন আয়নার সামনে। আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আয়নায় ঠিক আমার ঠোঁট বরাবর চুমু বসালেন। এই বারবার এত চুমু চুমু বলে চিল্লাচিল্লি করছিস কেন? আয়নাতে চুমু পেয়ে মন ভরেনি? ঠোঁট চুলকাচ্ছে চুমু খাওয়ার জন্য? এখন সামনাসামনি চাই চুমু? সিথি রাগের চোটে হাতে ধরে রাখা ঘর মোছার ন্যাকড়াটা সাথে সাথে ছুঁড়ে মারল সূক্ষ্মর দিকে। ন্যাকড়া গিয়ে জায়গা করে নিল ঠিক তার মুখের উপর। ন্যাকড়া ভর্তি সমস্ত নোংরা জল ভাসিয়ে দিল পুরো শরীর। ন্যাকড়াটা সরিয়ে নিয়ে ওয়াক করে ছুটে গেল সূক্ষ্ম ওয়াশরুমের দিকে। সিথি পেছনে পেছনে গিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়ালো। রাগী কণ্ঠে হিসহিসিয়ে বলল, আর যদি কোনোদিন আমার সাথে অসভ্যতামো করেছেন তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আজ ঘরমোছা জল খাইয়েছি এর পরেরবার বিষ না খাওয়াই। 2 বছর আগে ভদ্রভাবে প্রেমের প্রস্তাব দিয়েছেন, আমি দ্বিগুণ ভদ্রতার সহিত আপনাকে নাকচ করেছি। তারপরও নির্লজ্জের মতো সবসময় বুঝিয়ে চলেছেন আপনি ঠিক কোন পর্যায়ের অসভ্য বেয়াদব একটা ছেলে। যার কোন পার্সোনালিটি নেই, আত্মসম্মান বোধ নেই এমনকি চুল পরিমাণে লজ্জাবোধও নেই। থাকলে এভাবে একটা মেয়েকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতে পারতেন না। এরে রে, এক্ষুনি স্নান না করলেই নয়। কি বাজে ফিলিংস হচ্ছে, ও আক। ন্যাকড়া ছুঁড়ে মারবি আগে বলতি, আমি মুখ বন্ধ রাখতাম। তাহলে আর মুখের ভেতর যেত না পচা জলগুলো। গামছাটা দে তোর সিথি, ওই দেখ তোর পেছনে। চোখে মুখে জল দিয়ে উঠে সূক্ষ্ম এমনভাবে গামছা চাইল সিথির কাছে যেন সে তার বিয়ে করা বউ। সিথি রাগে গোজগোজ করে চলে গেল সূক্ষ্মর ঘরে। ধোপাস করে দরজা বন্ধ করে দিল সশব্দে। তবে যাওয়ার আগে ভয়ঙ্কর একটা কাজ করে গেছে। গামছাখানা সূক্ষ্মর হাতে না দিয়ে টয়লেট বরাবর ছুঁড়ে দিয়ে গেছে বলের মতো দলা পাকিয়ে। সূক্ষ্ম চাইলেই ধরে ফেলতে পারত, কিন্তু ধরেনি। উল্টো বুকে হাত দিয়ে বলেছে, হাই, মেমার না যাও। মিনিট 10 পর সূক্ষ্মর মা শতরূপা এলো ডালা ভর্তি ফুল নিয়ে। সূক্ষ্মর ঘরের দরজা বন্ধ দেখে আগে সেখানেই গিয়ে দুমদাম দরজায় কড়া নেড়ে ডাকল সিথির নাম ধরে। দরজা খুলল সিথি, চড়া গলায় বলল, বাড়িতে ডাকাত পড়েছে কাকি? মাথা খাচ্ছ কেন? শতরূপা বোকা হাসিতে গা দুলিয়ে বলল, আরে আরে চড়ছিস কেন? দরজা বন্ধ তাই ভাবলাম। ভাবলে চুরি টুরি করছি কিনা, তাই তো। আরে কি যে বলিস না।
হা হা হা, তা কতদূর হলো? কতদূর হবে? আলপনা দিতে হলে মেঝে আগে থেকে মুছে তারপর শুকোতে হয় জানো না? মুছে রেখে গেছো? মুখে এতটুকু বলল সিথি। মনে মনে বলল, অলস কুটনি কোথাকার, সারাদিন শুধু কার ঘরে কি হলো আর কার ছেলে কার মেয়ের পেছনে লাগলো তার খোঁজ রাখবে। অথচ নিজের ঘরদোর পচিয়ে গোয়ালঘর করে রেখেছে। এই এক ঘরের মেঝে মুছতে গিয়ে 4বার জল পাল্টে পাল্টে মুছতে হয়েছে যে এত নোংরা জমিয়েছে। মাসে একবারও বোধ হয় ঘর মোছে না। কিছু মনে করিস না সিথিমা, ফুল আনতে গিয়েছিলাম রে। একটু পর গেলে যদি আবার না পাই তাই তোকে রেখেই দৌড় লাগিয়েছি ফুলের ডালা নিয়ে। তুই ডাকতে না এলে তো আমার উঠতে আরো বেলা হতো আজ। লক্ষ্মী পুজোর ফুলই পেতাম না। সিথি এতক্ষণে আলপনা দিতে বসে গেছে মেঝেতে। শতরূপার বানোয়াট কথাগুলো একদম কানে তুলেনি। সে যে ইচ্ছেকৃত ফুলের ডালা নিয়ে ভেগেছে তা জানে সিথি। প্রতি বছরের এই এক জ্বালা। লক্ষ্মী পুজো এলেই এই মহিলার ঘরভর্তি করে আলপনা দিয়ে দিতে হবে। সারা বছর মুখ ঝামটা দিয়ে পার করে লক্ষ্মী পুজোর সময় সিথি মা করে মাথা খেয়ে ফেলবে। ওদিকে আবার তার বান্ধবী তো আছেই সাথ দিতে। শতরূপা সকালের নাস্তা বানাতে ঢুকে গেছে রান্নাঘরে। নিজে আজ উপোস, তবে ছেলে আর ছেলের বাবার জন্য সারাদিনের খাবার তৈরি করে রাখতে হবে। সিথি ঘরে একা, তুলির টানে সাদা ধবধবে তরল ঘেটে আঁকছে আলপনা, এক মনে, এক চিত্তে। সূক্ষ্ম স্নান সেরে এসে দেখল ঘরে আবারও দরজা দিয়েছে তার সিথিরানী। তার ডাকে যে দরজা মোটেও খুলবে না তা সে ঢের জানে। মাকে তাই ডাকল, ডেকে বলল, মা, আমি স্নান করেছি। আমার জামা কাপড় লাগবে, তোমার আর্টিস্টকে বলো দরজা খুলে দিতে। শতরূপা হাঁক ছাড়ল সিথির নামে। বলল দরজাটা 5 মিনিটের জন্য খুলে দিতে। সিথি দরজা খুলল গুনে গুনে 10 মিনিট পর। এই 10 মিনিটে 5বার মাকে দিয়ে দরজা খুলতে ডাকিয়েছে সূক্ষ্ম। শতরূপা জানে সিথি ভীষণ একগুঁয়ে। মনেমনে ও মেয়ের গোষ্ঠী উদ্ধার করলেও মুখে মিছরি ভরে ডেকেছে প্রতিবার, অতীব ধৈর্য নিয়ে। সিথির কাছে শতরূপা এক মিছরির ছুরি। মুখে মধু, অন্তরে বিষ। ঠিক তার সৎ মায়ের মতো। সূক্ষ্ম আলমারি ঘেটে একটি টি শার্ট আর ট্রাউজার বের করল পাক্কা 10 মিনিট সময় নিয়ে। এই পুরোটা সময় গুনগুনিয়ে মুছছে সাদিক আরোগী গানের সুর টেনেছে মৃদু গলায়। সিথির গা পিত্তি জলে গেলেও দাঁতে দাঁত চেপে নিজের কাজে মন দিয়েছে। সিথি চায় যতটা সম্ভব ও ছেলের সাথে মুখ না লাগিয়ে চলতে। ঠাকুমা বলতো, রাও না করলে দেউ পারে না। সূক্ষ্ম জামা প্যান্ট পরে নিল সিথির পিছনে দাঁড়িয়েই, সিথি টেরও পেল না তা। সামনে আসতেই যখন টের পেল তখন অগ্নিমূর্তির অগ্নিঝরা কণ্ঠে বলল, ছি, লজ্জা করে না একটা মেয়ের সামনে এভাবে ড্রেস চেঞ্জ করতে? বেয়াদব ছেলে একটা। সামনে কখন করলাম? করলাম তো পিছনে। তুই কি আর নিচে ঝুঁকে পায়ের ফাঁক দিয়ে ফুচ্ছি মেরে দেখতে যাবি নাকি? জানি তো ভদ্র মেয়ে তুই, ওসবে তোর ইন্টারেস্ট নেই। তাই। কাকি, ও কাকি, কিরে সিথি, আমার ডিস্টার্ব হচ্ছে, তোমার ছেলেকে বলো বাইরে যেতে। আমার আলপনায় পা মারিয়ে দিচ্ছে বারবার। চেঁচিয়ে এটুকু বলে ছোট গলায় বলল, অসভ্য কোথাকার, চোখে দেখতে ইচ্ছে করে না? ইচ্ছে করে। ইচ্ছে করে? কি ইচ্ছে করে? আমায় দেখলে ঠিক থাকতে পারিস না তাই না রে? তাই সবসময় দূর দূর করিস। বুঝি তো বুঝি, তা কেমন লাগে রে আমায় দেখলে? কিছু ফিল হয় বুকের ভেতর? ধপাস ধপাস করে, মানে জড়িয়ে টড়িয়ে ধরতে ইচ্ছে করে? নাকি অন্য কিছু? সিথি তেড়েফুঁড়ে সূক্ষ্মর সামনে গিয়ে দাঁড়ালো। আঙ্গুল তুলে শাসানোর ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে বলল, একটা কথা ঠিক বলেছেন, আপনাকে দেখলে না আমি সত্যিই ঠিক থাকতে পারি না। ইচ্ছে করে বটি বসিয়ে দিই আপনার গলায়। হাত নিসপিস করে আপনাকে খুন করার জন্য। খুন তো সেই কবেই হয়েছি। তোকে যতবার দেখি ততবার খুন হই। যতবার ওই আগুন ঝরা চোখে তাকাস আমার চোখে চোখ লেপটে, ততবার আমি অন্ধত্ব বরণ করি। যতবার তুই ঠোঁট নাড়িয়ে অসভ্য, নির্লজ্জ, বেয়াদব বলে ঝাড়ি মারিস ততবার খুন হয় আমার শ্রবণ শক্তি। যতবার বলিস, ভালোবাসি না আর বাসবও না কোনোদিন, ততবার খুন হয় আমার হৃদয়। এবার না হয় ভালোবেসে এই আমিটাকে সর্বাঙ্গীন খুন কর। আমি তো সেই কবে থেকেই প্রস্তুত। আন্তরিক্ষে দৃশ্যমান জলজলে পূর্ণিমাচন্দ্র। চন্দ্রকিরণ অদৃশ্য বৃষ্টির ন্যায় চুইয়ে চুইয়ে পড়ছে পৃথিবী পৃষ্ঠের বক্ষ জুড়ে। পূর্ণিমা তিথির আজ লক্ষ্মী পুজো। সিথিদের বাড়ি এইমাত্র সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো পুজোর কাজ। পাশের বাড়ির ছেলেমেয়েরা হৈহল্লায় মেতে প্রসাদ নিতে বসেছে ঘরের দুয়ারে। সাথে আছে পাড়াতো দিদা ঠাকুমারা। তারা এসেছিলেন সিথির গলায় লক্ষ্মী পাঁচালি শুনতে। সিথি ছোট বোন টুম্পাকে সাথে নিয়ে পুজোর ঘর থেকে একে একে প্রসাদের থালা আনিয়ে নিজে হাতে বিলি করছে সব। সুধাগঞ্জে পুরোপুরি গ্রামীণ পরিবেশের ধাঁচ না থাকলেও এক বাড়ির পুজোয় 4 বাড়ির লোকসমাগম প্রথা এখনো আছে। 10 মিলে উপভোগ্য পরিবেশ গড়তে ভুলে যায়নি। সিথি একমনে প্রসাদ বিলি করতে করতে খেয়াল করল সামনে পাতা হাতগুলোর মাঝে একটি হাত তার চেনা। হাত চেনা বললে ভুল হবে, আসলে চেনা তো হাতের ঝুলন্ত ওই ব্রেসলেটটা। ইস, ব্রেসলেট বললেও ভুল হবে, ওটা তো নূপুর। নূপুরটা সিথির। সকাল থেকেই খুঁজে পাচ্ছিল না।
পুজোর তো হাজারটা কাজ, শত কাজের ফাঁকেও সারাদিন হন্যে হয়ে খুঁজে গেছে নূপুরটি। এমনকি সূক্ষ্মদের বাড়িও তন্ন করে খুঁজেছে, কিন্তু হদিস মেলেনি। সূক্ষ্মর ঘর তল্লাশির সময় বারবার জিজ্ঞেস করেছে সূক্ষ্ম কি খুঁজছে এমন করে। সিথি বলেনি, কারণ যদি সূক্ষ্ম পেয়ে থাকে নূপুরটি আর বুঝতে পারে ওটা সিথির দুর্বলতা, সুযোগের সদ্ব্যবহার করতে মোটেও ভুলবে না। এই ছেলেকে সিথি বিশ্বাস করে না এক বিন্দুও, কথা বললে ভুল হবে। সিথি বিশ্বাস করে সূক্ষ্মকে। নিম্নরুচির জ্ঞানহীন কর্মকাণ্ড যে ছেলে দায়িত্ব নিয়ে করবে তা নিয়ে কোন সন্দেহ সিথির নেই। এই নিয়ে পোষে দৃঢ় বিশ্বাস। একে একে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেলে সিথি উপোস ভাঙল। প্রসাদ নিয়ে বসল বারান্দায় পিঁড়ি পেতে। খাওয়া শেষ করে কলপারে গেল বাটি হাতে। উদ্দেশ্য সূক্ষ্মর উপস্থিতির নিরীক্ষণ। যা ভেবেছিল তাই। পুকুর পাড়ে হিজলতলায় বসে আছে এক মানব মূর্তি ভুতুরে অবয়বে। সিথি কল চেপে সদ্য তোলা ঠান্ডা জল দিয়ে গলা ভেজাল। অতঃপর কোমরে শক্ত করে বাঁধা ওড়নার গিটে হাত গলিয়ে বের করল এক 4 ভাঁজের কাগজ। প্রসাদ নেওয়ার সময় সূক্ষ্ম একটি চিরকুট কৌশলে দিয়ে গেছিল সিথির হাতে। তাতে লেখা, পাষাণদেবী সিমন্থিনী, কিছু মিছু হারিয়েছিস কি? অসভ্য এই মানব এক টুকরো আবেগ পেয়েছে কুড়িয়ে। তুলে রেখেছে যত্নে। মালকিনের কাছে অনুরোধগত হু মকি, সে যেন রাতে চলে আসে হিজলতলা পুকুর ঘাটে। নয়তো এই আবেগ সারা জীবনের জন্য জিম্মি করবে তোর অসভ্য। আর হ্যাঁ, যদি না আসিস তবে সারা জীবনের জন্য এমনভাবে নিজের করে আনবো আর কখনো দূরে দূরে থাকতে পারবি না। ঘুরে ফিরে এই অসভ্যের বুকেই জায়গা করে নিবি। সিথি নিঃশব্দে দুয়ার পেরিয়ে ঘরে প্রবেশ করল। যাওয়ার আগে টিউবওয়েলের ড্রেনে ফেলে গেল চিরকুটের শত টুকরো। নিশ্চিন্তে বালিশে মাথা চেপে ঘুম দিল কোলবালিশ জড়িয়ে। উপোস করে ক্লান্ত শরীর। মিনিট 5-এর বেশি লাগলো না ঘুমে তলাতে। ওদিকে সূক্ষ্ম বসে রইল অলিক আনন্দ নিয়ে। জানে আসবে না তার সিমন্থিনী। তবে তা চাইছে না ভাবতে। চাইছে না মানতে। আসবে না জেনেও অপেক্ষা করার মাঝে অকৃত্রিম উষ্ণতা অনুভব করছে সে। কেমন চন্মনিয়ে কেঁপে কেঁপে উঠছে বুক। মেনে নিলে কি আর স্থায়িত্ব পাবে এই অনুভূতি? পাবে না তো। পৃথিবী ছুঁয়েছে সূর্যের অকৃত্রিম রূপ। আড়ম্বরপূর্ণ মিঠে রোদের পুলকিত স্পর্শ। পুলকিত পরিবেশের ন্যায় সূক্ষ্মর সকালটা আজ তাজা তরতরে নয়। গা ব্যথায় পরিণত হয়েছে মুমূর্ষু এক মানব। কেমন এক অদৃশ্য জেদ চেপে ছিল সারারাত। লোম খামচে ছিল জেদের অতৃপ্ত যুক্তি। গাছতলায় শেকড় পেতে সারারাত কাটিয়েছে অযথা, অকারণে। এখন বোঝো ঠেলা। শরীরের ভাঁজে ভাঁজে কি নিষ্ঠুর ব্যথা। সূক্ষ্ম ভাবল যেতে যেতে একবার দেখে আসা যাক সিথিকে। তারপর গিয়েই এক ঘুম দেবে জমিয়ে। বাড়ি গিয়ে নরম বিছানায় সাপের মতো গড়াগড়ি করে খানিক আরাম মিলল সূক্ষ্মর গায়ে। আয়েসে ঘুম চাপল চোখের পাতায়। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না সেই ঘুমের রেশ। শরীরে অগ্নি ফুলকি হয়ে দুমদাম কঞ্চি বর্ষণ হতে লাগলো আচমকা। সূক্ষ্ম আকস্মিক মারের শিকার হয়ে হুড়মুড়িয়ে উঠে হাত তুলতে গিয়ে সিথির রাগী ঘর্মাক্ত চেহারা দেখে থামিয়ে নিল হাত। ওরে বাবা বলে চিৎকার দিয়ে এক ছুটে ঘর ছাড়া হলো বিছানা থেকে লাফিয়ে পড়ে। পেছনে পেছনে এই ঘর থেকে ও ঘর তাড়া করে বেরালো সিথি। প্রায় মিনিট 5 চলল বিড়াল ইঁদুরের দৌড়ঝাঁপ। শেষমেশ বাথরুমে ঢুকে ভেতর থেকে নিজেকে বন্দি করল সূক্ষ্ম। কমোডের ঢাকনা বন্ধ করে আরাম করে বসে বুক ভরে শ্বাস নিল। হাতে আর পিঠে জ্বলছে ভীষণ। ইস, দাগও বসে গেছে। সিথি এদিকে দরজা চাপড়ে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে চলেছে অনবরত। রাগে গা কাঁপছে দারুণ। এমন ডাকিনিপনা করছিস কেন? বিধবা হবি তো। আপনি বের হবেন না আমি কোন অঘটন ঘটাবো? বের হব মরতে। মরতে তো একজনকে হবেই। হয় আজ আপনি মরবে না হয় আমি মরব। মাকে কি করেছিস বলতো? মা কোথায়? আপনি বের হবেন কিনা বলুন। পিঠটা খুব জ্বলছে রে সিথি, হাত ফেটে রক্ত পড়। সিথির আকস্মিক চিৎকারে হুড়মুড়িয়ে ছুটে বেরিয়ে এলো সূক্ষ্ম। রাগের তোপে চুল খামছে কান্নায় ভেঙে পড়েছে তার প্রেয়সী। সূক্ষ্ম বড্ড ঘামছে সিথি এলোমেলো রুদ্রমূর্তি দেখে। চেনা ভয়ে বুক দুরুদুরু। সূক্ষ্মকে সামনে পেয়ে ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ল সিথি। এলোপাথারি আঘাত করতে লাগলো সূক্ষ্মর গায়ে। সূক্ষ্ম মৃত লাশের ন্যায় সঁপে দিল শরীরটাকে সিথির তোপের মুখে। এক পর্যায়ে ক্লান্ত হলো সিথি। হাতের তালু বড্ড জ্বলছে। ভেঙে আসছে পুরো হাত। আর চলছে না। সূক্ষ্ম চুপচাপ সরে গেল সিথির সামনে থেকে। খালি গায়ে ঘুমিয়েছিল বিধায় পুরো গায়ে খামচি আর বেতের দাগ রয়েছে। খামচির জায়গাগুলো থেকে রত পড়ছে গড়িয়ে। সিথির কান্না সহ্য হচ্ছে না সূক্ষ্মর। অপরাধী লাগছে নিজেকে। নিজ ঘরে গিয়ে মনে হলো গায়ের দাগগুলো ঢাকা প্রয়োজন। রত মুছে টি শার্ট পরে নিল সিথির দেওয়া রত চিহ্ন আড়াল করে। হঠাৎ সিথির কান্নার আওয়াজ কমে এলো। সূক্ষ্ম দৌড়ে গিয়ে দেখল সিথি জ্ঞান হারিয়ে লুটিয়ে আছে মেঝেতে। ভয়ে হাত পা অসাড় হয়ে এলো সূক্ষ্মর। সিথিকে তুলতে গিয়ে মনে পড়ল সিথির অনীহা। ছুঁতে দ্বিধা হলো। না ছুঁই জল ছিটিয়ে দিল চোখে মুখে। জ্ঞান ফিরল সিথির। অমনি ধরফরিয়ে উঠে বসে জামা আর ওড়না ঠিক করতে লাগলো সিথি। আতঙ্কে মুখ শুকিয়ে গেছে। তোরাক করে মাথা গরম হলো সূক্ষ্মর। সিথি ওড়না টানাটানি জামা ঠিকঠাক পছন্দ হলো না।
নিজের প্রতি ঘৃণা হলো। সিথি তাকালো সূক্ষ্মর দিকে, যে চাহনিতে এক রাশ ঘৃণা, ক্ষোভ, অবিশ্বাস আর সন্দেহ ছাড়া কিচ্ছু নেই। সূক্ষ্ম থমথমে ভঙ্গিমায় সুস্পষ্ট পরখ করল সেই চাহনি। খালি বাড়ি, অচেতন মেয়ে। সুযোগ পেয়েছেন অথচ সদ্ব্যবহার করেননি, তা কল্পনা করাও বোকামি। তবে কি ভোগের প্রসাদ হয়েই গেলাম? কণ্ঠ কাঁপছে সিথির ক্ষোভের দমকে। এবার কেঁপে উঠল ভয়ে। সূক্ষ্ম কাঠের চেয়ার তুলে আছাড় মেরেছে সিথির সামনে। কিসের এত তেজ তোর? কিসের এত তেজ? কি এমন করেছি আমি? সামান্য সিঁদুর। সূক্ষ্মর গালে কষিয়ে আবারও চড় মারল সিথি। দাঁতে দাঁত চেপে বলল, সামান্য সিঁদুর? সিঁদুর সামান্য? সিঁদুর সামান্য? না অসামান্য, আকাশসম। তো কি হয়েছে? এতটা খারাপ কেউ কি করে হতে পারে? কি করে? আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে তাতে? আমার জীবন নষ্ট হয়েছে। আমি নষ্ট হয়েছি। আমার জীবন্ত স্বপ্নগুলো নষ্ট হয়েছে। একজন মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন, পৃথিবীর সর্বোচ্চ নিকৃষ্ট পুরুষের হাতে সিঁদুর উঠেছে আমার মাথায়। আমার সব শেষ হয়েছে, সব। সূক্ষ্ম যেন বিশাল এক ধাক্কা খেল। কিছু চিন্তার অবকাশ পেল না। সিথি আবারও কাঁদতে কাঁদতে বলতে লাগল, আমি কোনোদিন মেনে নেব না আপনাকে। কেন দিন না? কি করলেন আপনি এটা? কি করলেন? আমার না আপনাকে পছন্দ, না আপনার মাকে পছন্দ, আর না আপনাদের এই দালান বাড়ি। এমন বর, এমন শাশুড়ি, এমন শ্বশুরবাড়ি কোন মেয়ে নিজ ইচ্ছেও বেছে নেবে না? আপনার মধ্যে আছে কি ভালোবাসার মতো কিছু আছে? নেই। পারেন শুধু একটা মেয়েকে উত্তক্ত করতে, জ্বালাতন করতে আর জীবন দুর্বিষহ করতে। সবসময় চেয়েছেন আপনার ভালোবাসা যেন গ্রহণ করি, কখনোও চাননি আমিও যেন আপনাকে ভালোবাসি। একবার চিন্তা করুন, আপনি যেভাবে আমায় উত্তক্ত করেন সেভাবে আরও কেউ যদি আমাকে নিজের বাবার কেনা সম্পত্তি ভেবে বারবার দখল করতে আসে তবে কেমন হবে? ভালোবাসলে বুঝি এভাবেই দখলদারি চালাতে হয়? জোর করে পেতে হয়? এটাকেই ভালোবাসা বলে? কেন বোঝেন না আমার আপনাকে বিন্দুমাত্র পছন্দ নয়? আমার অনেক স্বপ্ন ছিল, বিশ্বাস করুন, অনেক স্বপ্ন। ভাঙাচোরা পরিবারে বড় হয়েছি ভালোবাসাহীন সম্পর্কে। সুন্দর একটা সংসার, নতুন একটা মা, ব্যক্তিত্বে মুগ্ধ হওয়ার মতো একটা নিজের মানুষ, ঝামেলাহীন জীবন। সব তো শেষ করে দিলেন। আপনাদের নরকে টেনে আনলেন আমায়। নরকে। সিথি কাঁদতে কাঁদতে বাথরুমে ঢুকে মুখচোখ ধুয়ে নিল। নিজেকে শান্ত করে বেরিয়ে গেল ঘরের বাইরে। যাওয়ার আগে বলে গেল, যদি লোক জানাজানি কিংবা অন্য উপায়ে আমার উপর অধিকার খাটাতে আসেন তবে শেষ করে দেব নিজেকে। সাথে আপনাকেও। সূক্ষ্ম এখনো একইভাবে ঠাই দাঁড়িয়ে। বুকের ভেতরটা কেমন করছে, কেমন যেন করছে। সিথির পেছনে পেছনে সূক্ষ্ম বেরোল। সিথি গেল নিজ কক্ষে। সূক্ষ্ম গিয়ে ডাকল সিথির মা শিউলিকে। কোন সাড়া পেল না। সিথির ঠাকুমা এলো বেরিয়ে। বলল, শিউলি আর শতরূপা বন্দরে গেছে টুম্পারে নিয়া। আইতে দেরি অব। শতরূপা জানে সূক্ষ্ম বন্ধুর বাড়ি আছে। কখন ফিরবে ঠিক নেই, তাই সূক্ষ্মকে বলে যায়নি। অবশ্য কল করেছিল জানাতে, কিন্তু সূক্ষ্মর ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি সে। সূক্ষ্মকে দেখে চিন্তিত হলেন শঙ্করী রানী। ছেলেটার মুখ চোখে আলগা, চুল উস্ক, হাতে মারের দাগ, গলায় খামুচির দাগও দেখা যাচ্ছে। শঙ্করী রানীর দৃষ্টি বুঝে টি শার্টের গলা ঠিক করে খামুচির দাগ ঢাকার মিছে প্রয়াস করল সূক্ষ্ম। কোন প্রশ্নের সম্মুখীন হওয়ার আগেই সরে পড়ল সামনে থেকে। বাড়ির পথে অপেক্ষা করতে লাগলো মা কাকিদের পথ চেয়ে। আচমকা ভয় জেকে বসল মনে। সিথি ঠিক আছে তো? মনে পড়তেই ছুটে গেল সিথিদের বাড়ি। শঙ্করী রানী বারান্দাতেই বসেছিল। সূক্ষ্মকে ফের দৌড়ে আসতে দেখে শুধালো, কি হইছে ভাই, আমারে কও। কিছু হইছে? সূক্ষ্ম নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক করার প্রয়াস করল। ধীরে সুস্থে বলল, সকালে ধরে এনে খৈনারু খাওয়ালে না? তখন টুম্পা আমার ঘড়িটা হাতে পড়েছিল, তাই ঘড়িটা নিতে এলাম। ওহহ, আগে কবি না। আয় ভিতরে আয়। শঙ্করী রানীর মোটেও বিশ্বাস হয়নি সূক্ষ্মর কথা। তবুও হাসিমুখে ভেতরে নিয়ে বসিয়ে বললেন, তুই বয় আমি খুইজা দেহি। সূক্ষ্ম বলল, আমিও খুঁজি। শঙ্করী রানী সায় জানালে জনে এদিক সেদিকে খোঁজাখুঁজি করতে লাগল। সূক্ষ্ম এক পর্যায়ে বলল, সিথির ঘরে গিয়েছিল তো একবার, হয়তো ওখানে রেখেছে। শঙ্করী রানী সিথির ঘরে দরজা ধাক্কালে খোলে না সিথি। সূক্ষ্ম অস্বাভাবিক আচরণ শুরু করে। দরজা ভাঙার প্রয়াস করে উন্মাদের ন্যায়। শঙ্করী রানী ভীত হন নানান শঙ্কায়। আচমকা দরজা খুলে দাঁড়ায় সিথি। শঙ্করী রানী কিছু একটা আঁচ করতে পারছেন, কিন্তু কি দিয়ে কথা শুরু করবেন তা ভেবে পেলেন না। কি বললে ঠিক হবে, কথার খেই হারিয়ে বসলেন। সূক্ষ্ম ঠাকুরমার সামনে কিছু বলতে পারল না। সিথিকে স্বাভাবিক অবস্থায় দেখে চলে গেল এক ছুটে। হ্যাঁ রে টুম্পা, কি কি কিনলি? শতরূপা, শিউলি আর টুম্পা থেমে গেল সূক্ষ্মর ডাকে। উল্লাস নিয়ে টুম্পা এগিয়ে গিয়ে গড়গড় করে বলতে লাগলো কি কি কিনেছে মায়ের সঙ্গে বন্দর ঘুরে। শতরূপা আর শিউলি দুই বান্ধবী মিলে আগে আগে হাঁটতে লাগলে সূক্ষ্ম টুম্পাকে নিয়ে দাঁড়ালো গাছের আড়ালে।
হরবরিয়ে বলল, তোকে সকালে আমি কি বলেছিলাম? কি বলেছিলে? সূক্ষ্ম রাগী চোখে বড় করে তাকালে টুম্পা মাথা নিচু করে বলল, ঠাকুর ঘর থেকে আবির নিয়ে সিথিদির জামায় দিতে বলেছিলে। আর তুই কি করেছিস? দিয়েছি। কোথায়? জামায়। আর কোথায়? আর কোথাও না তো। টুম্পা একটুখানি দিয়েছিলাম। বিশ্বাস করো সূক্ষ্মদা, এই একটুখানি। 2 আঙ্গুলে চিমটি আকারে দেখালো টুম্পা। সূক্ষ্ম থমথমে ভঙ্গিমায় বলল, কোথায় দিয়েছিলি? মাথায়। চুলের ভাঁজে। কেন? সিথিদিকে সবাই বলে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। বিয়ের পর শাখা সিঁদুর পরলে নাকি খুব মানাবে। সে নাকি আমার থেকেও সুন্দর। অথচ সিথিদির গায়ের রং তো আমার থেকে চাপা। আমার মতো লাল টুকটুকে ফর্সা না। একটু কম ফর্সা। তাই শখ করে একটুখানি দিয়ে দেখেছিলাম কেমন দেখায়। ভেবেছিলাম মুছে ফেলবো। কিন্তু ভয় মুছতে যাইনি। যদি টের পায়, ছেঁড়া জুতো দিয়ে মারবে। তাই চুল দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে স্নানের আগে দেখতে না পায়। স্নান করলে তো ধুই। উদ্ধৃতি চিহ্ন। কি দেখলি? কেমন লাগছিল দেখতে? লাগছিল। খারাপ না। বাড়ি যা। আচ্ছা, শোনো, সিথিদিকে বলো না কিন্তু আমি যে সিঁদুর দিয়ে দিই। বলতে বলতেই 2 হাতে মুখ চেপে ধরল টুম্পা। মুহূর্তেই ছুটে পালালো। সূক্ষ্ম আর ডাকল না পিছু। টুম্পা যে আবিরের বদলে সিঁদুর নিয়ে মেখেছিল সিথির গায়ে তার সে সকালেই টের পেয়েছিল। সকালে সিথির জানালায় উকি মারতে গিয়ে মেয়েটার পরনের জামা বড্ড চোখে বিঁধেছিল। সাদা জামা পছন্দ নয় সূক্ষ্মর। তার ওপর আবার চুল আছড়ে বেশিরভাগ সময় সিথি করে মাথার মাঝবরাবর। কেমন বিধবা বিধবা লাগে সূক্ষ্মর কাছে। তাই টুম্পাকে দিয়ে জামায় আবির মাখাতে চেয়েছিল। জানালা ছেড়ে বাড়ির সামনে দিয়ে যেতে নিলে যখন ডেকে নেয় শঙ্করী রানী, পুজোর খাই নাড়ু খেতে। তখনই খেতে বসে টুম্পাকে কুবুদ্ধি দেয় দুষ্টুমির ছলে। খাওয়া শেষে একনজর দেখে গেছিল কেমন আবির মাখিয়েছে টুম্পা। রং দেখে তখনই বুঝেছিল ওটা আবির নয় সিঁদুর। তবে খেয়াল করেনি জামা ছাড়াও আর কোথাও দিয়েছে কিনা। সবশেষে সূক্ষ্ম ভাবল, সিথিও হয়তো ঘুম থেকে উঠে শুনেছে সূক্ষ্ম এসেছিল সকালে বাড়ি। তাই ভেবে নিয়েছে সিঁদুর তাহলে সেই দিয়েছে। সূক্ষ্ম গেল সিথিদের বাড়ির সামনে। সুযোগ খুঁজতে লাগলো 1 মিনিট কথা বলার। সিথিকে সবটা খুলে বলতে হবে। তবে একটু শান্ত হবে মেয়েটা। নয়তো পাগলের মতো কাটাবে সারাদিন। সূক্ষ্ম নামক মানুষটাকে যে কতটা অপছন্দ সিথির, তা তো জানে সে। তবে মনে প্রাণে এও বিশ্বাস করে যে, একদিন ভালোবাসবে সিথি। পছন্দের পরিমাণ অপছন্দের তুলনায় সহস্র গুণ অধিক হবে। সেদিনের অপেক্ষায় ব্যাকুল সূক্ষ্ম। যেদিন এই একই মানুষের হাতে ছোঁয়া এক চিলতে সিঁদুর তার কাছে হবে অমূল্য। ভালোবেসে এই সিঁদুরেই রাঙাবে নিজেকে রোজ। হুটহাট সে সিঁদুর লেপটে যাবে সূক্ষ্মর শার্ট কিংবা শরীর জুড়ে। সিথি লজ্জায় আড়াল করবে সেই প্রেমচিহ্ন। অচিরেই পেরিয়ে গেল সারাটা দিন। সিথির দেখা পেল না সূক্ষ্ম এক পলকও। মেয়েটা ব্যক্তিগত ফোন ব্যবহার করে না। যোগাযোগ বলতে সামনাসামনি যতটুকু হয়। বাড়ি বয়েও তো যাওয়া যায় না কথা বলতে। কি ছুতোয় যাবে? সবাইকে বলবে কি? দেখতে দেখতে রাতটাও কেটে গেল। নবরূপে সজ্জিত সকাল এলো ধরায়। সারাদিন সুযোগ না হলেও ভোরবেলা সিথির জানালায় গিয়ে কথা বলার সুযোগ আছে। দিনের বেলা অল্পস্বল্প বাড়ির পিছনে মানুষের যাতায়াত থাকলেও সকালে কেউ যায় না ওদিক। সূক্ষ্ম অ্যালার্ম দিয়ে রেখেছিল সকাল 5:30টায়। ঘুম ভাঙতেই ছুটল সিথির জানালার উদ্দেশ্যে। জানালাটা আজ বন্ধ। কাঠের উপর আলতো হাতে ঠকঠকিয়ে ডাকল সিথির নাম ধরে। বেশ কয়েকবার ডাকার পরেও জবাব এলো না ওপাশ থেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যেই না চলে যেতে পা বাড়ালো অমনি জানালা খোলার আওয়াজ পেল। সিথি ডাকো দিল সূক্ষ্মকে। হুড়মুড়িয়ে এগিয়ে আসলেই সিথি ঠান্ডা গলায় বলল, স্বামিত্ব ফলাতে এসেছেন? না, তোকে ঠান্ডা করতে এসেছি। লোক জানাজানি করে, এ সময়ে এদিকটায় কেউ আসে না। আসতে কতক্ষণ? তো আর কি করব? কাল সারাদিনেও তোর দেখা পেলাম না। কলেজও গেলি না। কি করে কথা বলবো? আজ যাব। কলেজের পেছনে দাঁড়াবেন 10টায়, বটতলায়। আমি চলে আসব। সত্যি? সিথি দরজা বন্ধ করে দিল মুখের উপর। সূক্ষ্ম জানালা চাপড়ে বলল, আগে শুনবি তো পুরো কথা। সিথি ভেতর থেকেই জবাব দিল, কলেজে গিয়ে। এখন প্লিজ যান। সূক্ষ্ম চলে গেল ধীর পায়ে। অপেক্ষায় রইল কখন 10টা বাজবে। বাড়ি গিয়ে ফের বিছানাবাসী হলেও ঘুম খুঁজে পেল না চোখ হাতড়ে। অদ্ভুত উত্তেজনা কাজ করছে ভেতরে। সিথি আজ কি সুন্দর কথা বলল। না মারল ঝাড়ি, না দেখালো বিরক্তি। এভাবে যদি রোজ অল্প অল্প করে পরিবর্তন হতো তবে কি ভালোই না হতো। 10টা বাজে কলেজের পেছনে হাজির হলো সিথি। সূক্ষ্ম সেই 9টা থেকে বসে আছে অপেক্ষাকে সঙ্গ দিয়ে। সিথি আসতেই গাছতলা সান বাঁধানো বসার জায়গা হতে উঠে দাঁড়ালো সূক্ষ্ম। সিথি এদিক সেদিকে না দেখে দূরত্ব বজায় রেখে বসল শান্ত ভঙ্গিমায়। সূক্ষ্ম কিছু একটা বলতে গেলে সিথি চুপ করিয়ে দিয়ে বলল, আগে আমার যা বলার তা বলে নিই। তারপর আপনার টার্ন আসবে। সূক্ষ্মর মনে কিঞ্চিত নাড়া দিল। সামান্য ভীতি সৃষ্টি হলো অকারণে। তবুও সাই জানালো মাথা নেড়ে। সিথি বলল,
কিছু প্রশ্ন করব, শর্টকাটে আনসার চাই। কর, আমায় ভালোবাসেন? বাসি। কতটা? জানি না। কেন বাসেন? তাও জানি না। আমার মাঝে ভালো কি লাগে আপনার? তাও জানি না। কখনো ভাবা হয়নি। শুনেছি ভালোবাসার মানুষের সবই নাকি ভালো লাগে। না লাগে না। তোর সবকিছু আমার পছন্দ না। আবার কি ভালো লাগে, কি পছন্দ তাও জানি না। শুধু জানি, আমি তোকে ভালোবাসি। তোকে আমার বুকের মালকিন করে চাই। তুই উঠতে বসতে, কারণে অকারণে, সময়ে অসময়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়বি। আমি মিনিটে মিনিটে ভুল করব, তুই সেকেন্ড সেকেন্ডে আমায় বকবি। আমার মাথা ধরলে যত্ন করে চুল টেনে দিবি। রেগে গেলে খামচে, কামড়ে রক্তাক্ত করে রাগ দেখাবি। যার চিহ্ন থাকবে আজীবন। হুটহাট বায়না করবি এটা চাই সেটা চাই করে। অভিমান হলে কাঁদবি শক্ত করে জড়িয়ে ধরে। আমি এতে কিছু জানতে চাইনি। তাহলে কি জানতে চাস বল? আমারও কিছু বলার আছে। আপনার কোন কিছুই আমার পছন্দ নয়। কোনোদিন কিছু পছন্দ হবে কিনা তাও জানি না। অনেকবার বলেছিস। আজ একটু অন্যভাবে বলি। কথার তাৎপর্য তো সেই ঘুরে ফিরে একই। তাৎপর্য নির্ভর করবে আপনার উপর। জানি না কি বলবি। তবে আমার যা বলার তা শুনলে হয়তো আর কিছু বলার প্রয়োজন থাকবে না। তাই আগে। প্রতিটা মানুষের সুপ্ত কিছু স্বপ্ন থাকে, যা যোগান হয় তার বেঁচে থাকার। আমিও বেঁচে থাকার যোগান মাফিক কিছু স্বপ্ন পুষি। রোজ যত্ন করে ভরাট করি সেই স্বপ্নের রন্ধ্রকোনা। আমাদের পরিবারটা কেমন তা তো মোটামুটি জানেন। সৎ মা ঘরে। সবাই বলে ভাগ্যগুণে এমন মা পেয়েছি আমি। এমন সৎ মা নাকি দুনিয়ায় নেই বললেই চলে। ছোট থেকে আজ অবধি কোনোদিন গায়ে হাত তোলেনি। তিনবেলা খাওয়া পড়ায় কষ্ট নেই। পড়াশোনা করাচ্ছে, টাকা পয়সা খরচ করে, আরও কত কি। কিন্তু আমি তো মা পাইনি। পেয়েছি সৎ মা। মায়েরা দায়িত্বে নয়, ভালোবেসে আগলে রাখে। বোঝা ভেবে প্রয়োজন মেটায় না। আমার বাবাকেও হারিয়েছি। হারিয়ে কাছে পেয়েছি সৎ মায়ের স্বামী হিসেবে। বড় ভাই নেশাগ্রস্ত। বিয়ে করে বউ নিয়ে ঢাকায় থাকে। কোনোদিন ভাইয়ের স্নেহ পাইনি। ছোট বোনকে আপন করে ভালোবাসতে গেলে শুনতে হয় সৎবোনের উপর আবার ভালোবাসাও থলায় নাকি। সব নাকি দেখানদারি। কেউ দূর থেকে দেখলে বলবে সবই আছে আমার কাছে, আসলে হয়তো বুঝবে আসলে কি আছে আর কি নেই। আর ভালোবেসে বোঝার চেষ্টা করলে অনুভব করতে পারবে আমার পরিস্থিতি। এমন জীবন আমি নিজে বেছে নিইনি। পরিস্থিতি আমায় এমন জীবন বেছে দিয়েছে। তবে আমি চাইলে আমার পরবর্তী জীবন নিজের পছন্দ মতো বেছে নিতে পারি। অন্তত চেষ্টা করতে পারি। সুন্দর একটা পরিবার আমারও হতে পারে। যে পরিবারে এমন একটা মানুষ থাকবে যাকে কিনা আমি মা বলে ডাকতে পারবো। মায়ের মতো সম্মান করতে পারবো হৃদয়ের অন্তঃস্থল থেকে। অযথা আহ্লাদে মাথা গুজে দিতে পারবো তার কোলে। একজন রাশভারী গোছের বাবাও হবে। মাঝে মধ্যে টুকটাক বায়না করব তার কাছে। হুটহাট চা চাইবে আমার হাতের। আমিও যখন তখন রান্না করে তার মন আর পেট দুইই দখল করব। ছোট কোন ভাই বা বোন পেতে পারি, যে অনায়াসে আমায় তার মনের সব কথা বলতে পারবে। কখনো তার বড় এক বিজ্ঞ অভিভাবক হব, কখনো হব বন্ধু। আর একজন থাকবে আমার ব্যক্তিগত পুরুষ। আমার খোলা ডায়েরি হবে সে, যার বুকে নির্দ্বিধায় লিখব সুখ দুঃখের গল্প। পুরো জীবনের কালো অধ্যায়ের সাক্ষী হবে একমাত্র সে। আমাকে ভরসা করবে, চোখ বুজে বিশ্বাস করবে সবটা দিয়ে। সব থেকে বড় কথা, আমায় সম্মান করবে। কখনো জোর করবে না, কোন সিদ্ধান্ত চাপিয়ে দেবে না আমার অমতে। এমন অনেক চাওয়া আছে যা আমি চাইলেই পূরণ করতে পারি। অন্তত চেষ্টা করতে পারি এমন স্বর্গতুল্য পরিবার গড়ার। থামল সিথি। লম্বা শ্বাস টেনে সূক্ষ্ম চোখে চোখ রেখে বলল, আপনি আমার সেই মানুষটা কোনোদিন হতে পারবেন না। পারবেন? সূক্ষ্ম চোখ ফিরিয়ে নিল। জবাব দিল না। সিথি আবারও বলল, আপনার মাকে আপনার মা হিসেবেও আমার পছন্দ না, সেখানে আমার মা উনি কোনোদিন হতে পারবেন না। হতে চাইবেনও না। সেই ছোট থেকে শুনে আসছি সে তার ছেলের বউকে কিভাবে শাসনে রাখবেন, কি কি করতে দেবেন, কি কি করতে দেবেন না, বাপের বাড়ি বছরে বার যেতে দেবেন আরও কত কিছু। কোনোদিন বলতে শুনিনি আমার ছেলে বিয়ে করিয়ে ঘরে বউ নয় আরেকটা মেয়ে আনব। আমার তো মেয়ে নেই, ছেলের বউ দিয়ে মেয়ের শখ মেটাবো। আপনি বলতে শুনেছেন কখনো এমন কিছু? সূক্ষ্ম এবারও চুপ। সিথি বলল, শোনেননি। উল্টো আপনাদের ঘরে হয়তো আলোচনা হয় আপনাকে বিয়ে দিয়ে ঘরের ফার্নিচার আর সিন্দুক ভরতে হলে দেখতে সুন্দর মেয়ে আনা যাবে না, তাই না? সূক্ষ্ম এবার কিছু বলতে চাইলে সিথি আগে আগে বলে উঠল, বছর খানিক হলো আপনার বাবা ছাদ করে দালান তুলেছেন। খুব সুন্দর হয়েছে বাড়িটা। ছাদটা বেশি সুন্দর, কিন্তু আপনার মা কোন ফার্নিচার তুলতে দেয়নি ঘরে। পুরনো কিছু জিনিস দিয়ে চালিয়ে দিচ্ছেন। কারণ তিনি ছেলে বিয়ে করিয়ে তারপর ঘর ভরবেন। এত বড় বাড়ি অথচ একটা ঠাকুরঘর তৈরি করেননি আলাদা করে। শুধু শুধু নাকি জায়গার অপচয় তাতে। অনেক চাহিদা আপনার মা বাবার। তাই আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছেন কালো অসুন্দর কোন মেয়েকেই ঘরে বউ করে আনবেন।
এত সব চাহিদা পূরণ করে কেউ সুন্দরী মেয়ে তো আর দেবে না। আপনার বাবা সুদের ব্যবসা করেন। গরিবের বুকে পা মারিয়ে সুদ আদায় করতে প্রায়শই দেখি। কোন বুক পিঠ নেই, নেই বিবেকবোধ। আছে শুধু লোভ আর হিংসা। স্বামী স্ত্রী দুজনেই এক। আর রইলেন আপনি, আমার স্বপ্নের সম্ভাব্য মুখ্য চরিত্র। আপনার বিষয়টা আমার নজর থেকে ঠিক কিভাবে বোঝালে বুঝবেন জানি না। নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, ভালোবাসলে ঠিক বুঝে নেবেন। ধরুন আমরা অপরিচিত। আপনার সাথে আমার বিয়ে হলো আজ। কাল জানলেন আমাকে একটা ছেলে দিনের পর দিন হ্যারাস করে আসছে। একজন স্বামী স্ত্রী যেভাবে খোলামেলা প্রেমালাপ করে, সেভাবে রোজ শব্দবাণ ছুড়ে আসছে দিনের পর দিন। আমার অনুমতি না নিয়ে ছবি তোলা থেকে শুরু করে আয়নায় চোখে চোখ রেখে চুমু দেওয়া, ভালোবাসার অজুহাতে দিনের পর দিন উত্ত্যক্ত করা, বারংবার নাকচ করার পরেও মানসিক চাপে রেখে ভালোবাসা আদায় করা, এমন আরও অনেক কিছু করে আসছে। মুখে টা বলবো? আপনি যা যা করেন সেসব একটু উল্টো করে ভেবে বলুন, মানতে পারবেন? অন্তরে কাটা দেবে না? দেবে। 100 বার দেবে। আমি যদি আমার স্বপ্নের পুরুষকে কখনো সত্যিই পাই, সেই আশায় নিজেকে কাঁটাযুক্ত গোলাপ না গড়ে সাধারণ বেলি ফুলের ধাঁচে গড়ে তোলার প্রচেষ্টা করি প্রতিনিয়ত। কাটা নয়, শুধুমাত্র সুভাষ আমার একান্ত মানুষটার হোক। কখনো সে কাটার আভাসও না পাক। তাই, তাই? আর কতক্ষণ চুপ থাকবি? ভালো লাগছে না, আমাকে দুটো গাল দে, দেখবি ভালো লাগছে। আমি সময় নিয়ে আপনাকে এত কিছু কেন বললাম আপনি বুঝতে পারছেন? প্রেমিকরা প্রেম বোঝে, বিয়োগ না। বিয়োগ শব্দটা এখানে বেমানান। তোর জন্য বেমানান, আমার জন্য সঙ্গত। আপনার কিছু বলার নেই? কিছু বলবেন না? সূক্ষ্মর চোখ ভরে উঠল। লাল বর্ণের টলটলে চোখের ভাষা বুঝল না সিথি। তবে ভেতরে বয়ে যাওয়া ঝড়ের নীরব গতি টের পেল ঠিক। সূক্ষ্ম যথাক্রমে চেষ্টা চালিয়ে যাচ্ছে চোখ জুড়ে টলমল করা অশ্রুগুলো গাল গড়িয়ে না পড়ুক, আটকে আসা গলায় কথারা বদ্ধ না হোক। বেশ খানিকটা সময় নিয়ে অতঃপর বলল, আমাকে একটা সুযোগ দিবি সিথি, প্লিজ। সূক্ষ্ম হাঁটু গেড়ে বসে পড়েছে সিথির সামনে। হাত জোর করে নতমস্তকে ভেঙে আসা গলায় সুযোগের ভিক্ষা চেয়ে শেষমেশ অঝরে কেঁদেই বসল। চোখে আটকা পড়া অশ্রুরা যেন উল্লাসে ব্যস্ত হলো গড়িয়ে পড়ার আনন্দে। বদ্ধতা কার পছন্দ? কারও না। মুক্তির স্বাদ সবাই চায়। সিথি খানিক ঘাবড়ে গেল। বুকের ভেতর উথাল পাতাল অস্বস্তি আর দোটানা। সূক্ষ্ম ভাঙা গলায় আবারও বলল, তুই বললি না, মায়েরা দায়িত্বে নয় ভালোবেসে আগলে রাখে। আমি তোকে ভালোবেসে আগলে রাখবো সিথি, খুব করে আগলে রাখবো। তোর অসুস্থতায় আমি মা হয়ে তোর শিয়েরে বসবো। আমার কোলে মাথা গুজে তুই মায়ের অভাব পূরণ করিস। তোর আবদারে আমি বাবা নামক প্রতিচ্ছবি হব। হুটহাট অকারণ আবদারে আমায় মাতিয়ে রাখিস। তোর যখন যা চাই আমি তাতেই রূপান্তরিত হব। তোর জন্য এই আমিটাকে রোজ ভেঙেচুরে নতুন করো গড়ে তুলব। নরম মাটি হব আমি। পুরো পৃথিবী সত্তা পুষব নিজের মাঝে। তুই মনের মতো গড়ে নিবি। তবুও এভাবে সব শেষ করে দিস না। আমার পরিবারকে আমি পারবো না শোধরাতে। সেই ক্ষমতা আমার নেই। মিথ্যে আশা দেব না। হয়তো চেষ্টা করতে পারবো এই যা। কিন্তু এই আমিটাকে তো পারবো তোর নামে লিখে দিতে। তুই নিজ হাতে গড়ে নিয়ে একটা সংসার দে আমায়। তোকে দিয়ে দে। আমার হ প্লিজ। আমার হ। ভীষণ ভালোবাসি সিথি, ভীষণ ভালোবাসি তোকে। উঠে দাঁড়ান। সূক্ষ্ম উঠে দাঁড়ালে সিথি ঢোক গিলে সকল অস্বস্তি গিলে নিল। কঠিন স্বরে বলল, আপনি বেকার, বাবার হোটেলে খানদান, সারাদিন করেন টোটো কোম্পানি, আর সুযোগ পেলে আমার মাথা মুড়িয়ে খান। তা বিয়ের পর বউকে কি খাওয়াবেন? আপনার বাবা লোকের গলায় পাড়া দিয়ে যে চড়া সুদ আদায় করে সেই টাকা তো অন্তত আমার গলা দিয়ে নামবে না। পড়াশোনা শেষ করেছেন কবে? অথচ চাকরির কোন প্রচেষ্টা নেই। এমন ছেলেকে কে বিয়ে করবে শুনি? সূক্ষ্ম ঝটপট বলি আওড়ালো, চাকরি করতে হলে বাড়িছাড়া হতে হবে। যদি ফিরে এসে তোকে না পাই, আপনার কি মনে হয় আপনার ভালোবাসার ত্যাগের সিদ্ধান্তে গলে গিয়ে আমি লাফাতে লাফাতে আপনার গলায় মালা দেব? তাহলে কি করলে দিবি? সিথি চোখ পাকিয়ে চাইলে সূক্ষ্মর উৎসুক দৃষ্টি নেমে গেল। সিথি বলল, আপনি জানেন আমার কি চাই। একটা ছেলে চাইতি দিতাম, একটা মেয়ে চাইতি তাও দিতাম। কিন্তু ওমন বাবা মা থেকে এনে দেব? ওসব কি আর আমার হাতে আছে? ছিল দাদু ঠাকুরমার হাতে। তৎক্ষণাৎ চর পড়ল সূক্ষ্মর গালে। সিথি দাঁত চেপে বলল, অসভ্য একটা। সূক্ষ্ম গালে হাত দিয়ে বলল, সরি, ওভাবে বলতে চাইনি, বোঝাতে চেয়েছি। আপনার ফিলোসফি বুঝো আপনার পকেটে রাখুন, আমার বুঝতে হবে না। আমি যা বলি সেটা মাথায় ঢুকিয়ে নিন। আপনার 2 মিনিটের ভালোবাসার প্রকাশ আর 2 বছরের লেগে থাকা বিবেচনা করে আমি আমার সারা জীবনের স্বপ্ন বিসর্জন দিতে পারবো না। আগে একটি চাকরি জোটান, একজন মেয়ে ও তার পরিবারের সামনে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার উপযুক্ত হন, তারপর পরিবারকে মানিয়ে আসবেন আমার সামনে। ততদিনে আমার স্বপ্ন যদি ছুঁতে না পারি, তাহলে সিথি আপনার। আর হ্যাঁ, অবশ্যই আপনার বাবা মায়ের অনুমতি জুটিয়ে তাদের সঙ্গে নিয়ে তবেই আসবেন। তাদের অমতে তাদের ছেলেকে বাজেয়াপ্ত করার কলঙ্ক মাথায় নিতে পারবো না।
কথাটি বলেই চলে যেতে লাগলো সিথি। যেতে যেতে পিছু মুড়ে আবার বলল, আরেকটা কথা, আশা করবেন না আপনার অপেক্ষায় কুমারী হয়ে বসে থাকবো অনন্তকাল। কোন কমিটমেন্ট রইল না আমাদের মাঝে। আমি বড্ড স্বার্থপর, বেটার অপশন পেলে আপনার কথা মনে রাখব না। সিথি চলে গেলে বুকভরা শ্বাস নিল সূক্ষ্ম। সম্মতির প্রথম ধাপ আরও এক দফা কাঁদালো তাকে। সম্মতিই তো, এত প্রত্যাখ্যান নয়। সূক্ষ্মর নিকট এইটুকুনিই ঢের। খুশির অশ্রু মুছতে মুছতেই আচমকা থেমে গেল সূক্ষ্ম। লজ্জায় মূর্ছা গেল নিজের কান্নারত ভাবমূর্তি মনেমনে কল্পনা করে। ইস, সিথি কি ভাবছে? ভাবছে হয়তো ছেলেটা ছিচকাদুনে। ছেলেরা আবার কাঁদে নাকি? সিথি আবার দুর্বল ভাববে না তো? ভাবতে দেরি হলেও ছুটতে দেরি হলো না। এক ছুটে রাস্তায় গেল সিথির সন্ধানে। দেখল ওপারে দাঁড়িয়ে আছে সিথি রিকশার জন্য। সূক্ষ্ম রাস্তা পার হতে হতে রিকশা পেয়ে গেল সিথি। সূক্ষ্ম দৌড়ে গিয়ে প্রায় চলন্ত রিকশায় উঠে বসল পাশে ধপ করে। সিথি আকস্মিক ঝক্কি সামলাতে না পেরে চমকে পড়ে যেতে লাগলে সূক্ষ্ম দু হাতে ধরতে চায়। সিথি এক হাতে বাধা দিয়ে আরেক হাতে সামলে নিল নিজেকে। বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আপনি? আমি কিন্তু ছিচকাদুনে নই। মানে? তখন ভুলে কেঁদে ফেলেছি। এটা বলতে এমন বাদরের মতো লাফিয়ে আমার গায়ে পড়েছেন? হ্যাঁ, বিশ্বাস কর, আমি কিন্তু খুব শক্ত। একদম তোর মনের মতো। আর কোনোদিন কাঁদব না আমি। প্রমিস। আর চাকরিও খুঁজে নেব খুব শীঘ্রই। ওসব তো আমার হাতের খেল। কতবার চাকরির সুযোগ পেয়ে ছেড়ে দিয়েছি জানিস? আর বাবা মাকে রাজি করানো কোন ব্যাপারই না। একটা বিশ্বে রশিসি হাতে নিয়ে দুটো ফিল্মি ডায়লগও দেব ব্যাস। জনে উল্টো ধরে বেঁধে বিয়ে দেবে তোর সাথে। রিকশা থেকে নামুন। হ্যাঁ, কানে শোনেন না? মাথার সাথে কানও গেছে? বললাম রিকশা থেকে নামুন। কেউ দেখলে উল্টোপাল্টা কথা বলবে। চাচা রিকশাটা থামা। সিথির কথা শেষ না হতেই চলন্ত রিকশা থেকে লাফিয়ে নেমে পড়ল সূক্ষ্ম। সিথি বিচলিত নয়নে অনিমেষ চেয়ে রইল পিছু মুড়ে। বিস্ময় কাটাতে সময় লাগল খানিক। সূক্ষ্মর হাসিমাখা মুখের দিকে তাকিয়ে মনেমনে সোগতোক্তি করল, হয়তো মা পেতে পারি একজন। হয়তো পাবো না। হয়তো বাবাও পেতে পারি। কিংবা পাবো না। হতে পারে স্বপ্নের পুরুষও পাবো, ঠিক যেমনটা চাই। কিন্তু এমন কাউকে হয়তো আর পাবো না, যে আমায় ভালোবেসে মায়ের মতো আগলে রাখার প্রতিশ্রুতি দেবে। বাবা হয়ে আবদারের একমাত্র কারণ হওয়ার আর্জি জানাবে, বন্ধু হয়ে পাশে থাকবে সকল বিপদে, অযথা রাগ দেখালেও মাথা পেতে নেবে সমস্ত দায়। কোনোদিন বিরক্তি ছুতে পারবে না যার মন মস্তিষ্কের দ্বারপ্রান্ত। কিন্তু দুনিয়া এত সহজ নয় সূক্ষ্ম। আপনি ঠিক একদিন ক্লান্ত হবেন ভালোবাসা আর দায়িত্বের টানাপোড়েনে। দায়বদ্ধতা আপনাকে কুরে কুরে খাবে। মা বাবা আর বউয়ের মাঝামাঝি পিষ্ট হতে হতে বিরক্তিতে নুয়ে পড়বেন। হার মেনে নেবেন দুর্বলতা স্বীকার করে। সে সময়ের সাক্ষী আমি হতে চাই না। আপনি তার আগেই হার মেনে নিন। খুব শীঘ্রই মেনে নিন। সিথি বাড়ি ঢুকতেই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হল। চার পাঁচেক নতুন মানুষ এসেছে বাড়ি। তীক্ষ্ণ বুদ্ধিমতী সিথির বুঝতে সময় লাগল না তাদের উদ্দেশ্য। মেয়ে দেখতে এসেছেন তারা, তবে আনুষ্ঠানিকভাবে নয়। সচরাচর এভাবে মেয়ের সন্ধানে এলে গ্রাম বাংলায় বলা হয় হাঁটা পায় মেয়ে দেখা। সিথিকে দেখেই তারা খুশি মনে বাড়ি ছাড়লেন। হয়তো খুব শীঘ্রই আবার আসবেন আনুষ্ঠানিকভাবে। সিথি মাথা ঘামালো না। এমনভাবে প্রায়ই তাকে দেখতে আসে ছেলের বাড়ি থেকে। কিন্তু সিথির জেদের সম্মুখীন হয়ে বিয়ে নামক আড়ম্বরপূর্ণ দ্বিতীয় মৃত্যু আর আগাতে পারে না। সিথির বাবা দেশের বাইরে থাকেন। তাকে বলে রেখেছে সিথি, ঠিক কেমন পরিবার পেলে বিয়েতে রাজি হবে সে। অন্যথায় সারাজীবন কুমারী থাকতেও প্রস্তুত। কিন্তু পছন্দের পরিবার আর পছন্দের ছেলে না পেলে কোনোভাবেই বিয়েতে সে সম্মতি দেবে না। এমনকি বলে রেখেছে যে, যদি মায়ের টাকা খুব বেশি হয়ে থাকে তাহলে যেন দুদিন পরপর ছেলের বাড়ির লোকজন ডেকে এনে মহাভোজের আয়োজন করাই মেয়ে দেখার নাম করে। আমার ছেলের বাড়ির লোকজনের সামনে সেজেগুজে সং হয়ে বসতে আপত্তি নেই। এতটা দুর্বল চিত্তের আমি নই। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। এত কিছু বলার দরুন সিথি এখন নির্লজ্জ, বেহা এক বকে যাওয়া মেয়ে পুরো পরিবারের নিকট। সৎ মা তো উঠতে বসতে গান সিথির বিয়ে মাথা উঁচু করে দিতে পারবে না তার বাবা। নিশ্চিত নাক কান কেটে মুখে চুনকালি মাখিয়ে বাড়ি ছাড়বে এই মেয়ে। আর এসব বলার পর হাতে গোনা দুই পরিবার থেকে এসেছিল সিথিকে দেখতে। ছেলের সঙ্গে আলাদা কথা বলার পর অপছন্দ হওয়ায় ছেলেকে দুই এক কথায় চটিয়ে দিয়ে সিথি ভেঙে দিয়েছে বিয়ে। এবারের বেলায় দেখা যাক কি হয়। ভোরের স্বপ্ন আর দুপুরের রোদ, দুইই মিলে বড়ই জ্বালা দিচ্ছে সূক্ষ্মকে। দুপুরের তীব্র গরমে ছাদের রেলিংয়ে এক পা রেখে দাঁড়িয়ে আছে সে। চোখ দুটো সামনের দুই বাড়ি পেরিয়ে সিথিদের দুয়ার কামড়ে পড়ে আছে। নড়চড় নেই এক বিন্দু, তবে আকুলতা যেন এক সিন্ধু। সেই কখন ঘরে ঢুকল সিথি, এখনো বেরোনোর নাম নেই। প্রায় আধ ঘন্টা পর এক কচ থালাবাসনে গড়া পাহাড় সমেত বেরিয়ে এলো সিথি। গিয়ে বসল কলপারে। সূক্ষ্ম তড়িঘড়ি নেমে পড়ল ছাদ থেকে। দিকবিদিক ভুলে দৌড়ে গেল কলপার। পকেট হাতরে চার ভাজের কাগজখানা সিথির পায়ের সামনে ফেলেই চলে গেল পুকুর পাড়ে।
ওখানে বসলে কলপারটা দেখা যায়। যতক্ষণ সিথি বাসন ধোয়ায় ব্যস্ত থাকবে ততক্ষণ চোখের জ্যোতি একটা ভালো কাজে লেগে থাকুক। সিথি থালা বাসন ধুয়ে পাকের ঘরে রেখে নিজ ঘরে গেল তড়িঘড়ি। গিয়ে কাগজ মেলতেই সূক্ষ্মর লেখা গোটা গোটা অক্ষর খুঁজে পেল। চিঠিতে লেখা, সিমন্থিনী, আমার ভেতরটা ছটফট করছে। অস্থির লাগছে ভীষণ। ভোরে স্বপ্নে দেখেছি তুই বউ সেজেছিস, কিন্তু আমি কোথাও নেই। নিজেকে খুঁজতে খুঁজতে হন্যে হয়ে গেছি, বিশ্বাস কর। কোথাও নিজেকে খুঁজে পেলাম না। তুই তাহলে কার জন্য বউ সাজলি? আমার জন্য না। আর জানিস, আমি সকালে ভাত খাইনি। খুব খিদে পেয়েছে। দুপুরেও খাইনি। আরও বেশি খিদে পেয়েছে। ভোরের ওই ছটফটানি স্বপ্ন আমার পেটের খিদে না নিয়ে জিভের স্বাদ তুলে নিয়েছে। খিদেও মরে যাচ্ছি, কিন্তু খেতে পারছি না। তুই কার জন্য সাজলি? আমি নেই কেন? সিথি চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে কলপার গেল ড্রেনে ভাসাতে। দেখল হিজলতলা বসে আছে সূক্ষ্ম। কিছু একটা ইশারা করতে গিয়েও করল না। সূক্ষ্ম আকুলতা উদযাপনে মেতে রইল ফিরতি চিঠির আশায়। সিথিকে চুপচাপ চলে যেতে দেখে মুখটা চুপসে গেল সূক্ষ্মর। কিছুক্ষণ পর মায়ের ডাকে ঘরে ফিরলেও আবার এসে বসে রইল একভাবে। সারা বিকেল পার হয়ে রাত নামলেও স্থানচ্যুত হল না। রাতে আবার কলপারে এসে সূক্ষ্মকে নৈশব্দে বসে থাকতে দেখে ভীষণ রেগে গেল সিথি। এসব ছেলেমানুষি পাগলামি মোটেও পছন্দ নয় তার। এমন করতে থাকলে ভালোবাসা তো দূর, উল্টো বিতৃষ্ণা জন্মাবে। পরের দিন সকাল সকাল মায়ের মুখে শুনল দেখতে আসছে সিথিকে। সূক্ষ্মর মন মেজাজ ঘেটে গেল দ্বিগুণ। সূক্ষ্ম তৎক্ষণাৎ সিথিদের বাড়ি গেল কথা বলার সুযোগ খুঁজতে। বাড়ির সবার ব্যস্ততা দেখে নিশ্চিত হলো কথা বলার সুযোগ বের করা খুব বেশি কঠিন হবে না। সবাই পাকের ঘরে রান্নায় ব্যস্ত। ছেলের বাড়ির লোক নাকি 11টায় আসবে বলেছে। তবুও সরাসরি সিথির ঘরে ঢোকার সুবিধা করতে না পেরে বাড়ির পেছনে গেল পুকুর পেরিয়ে। সিথির জানালায় গিয়ে সাবধানে পর্যবেক্ষণ করল দ্বিতীয় কেউ আছে কিনা ঘরে। অতঃপর আকুল কণ্ঠে ডাকল, সিথি। সিথি আলমারি ঘেটে মায়ের শাড়ি বের করছিল অতিথিদের সামনে পড়বে বলে। সূক্ষ্মর ডাক শুনে আগে দরজা বন্ধ করল। জানালায় এসে রাগী থমথমে ভঙ্গিমায় বলল, দিনের বেলায় কোন সাহসে এখানে এসেছেন আপনি? আমার কপালে কলঙ্ক না লেপলে কি হচ্ছে না আপনার? সূক্ষ্ম গায়ে মাখল না ওসব। নিজের মর্জি ভেঙে কাপা গলায় বলল, আমার কষ্ট হচ্ছে। আমি আপনার প্রেমিকা নই। পরিস্থিতি এমন নয় যে আপনাকে ধোকা দিয়ে আমি আরেক ছেলের জন্য সাজতেন বসেছি। তাহলে কষ্ট কেন হবে? তুই আমার প্রেমিকা নোস, তুই আমার প্রেয়সী। ধোকা দিচ্ছিস না, যন্ত্রণা দিচ্ছিস। ভুলে যান, যন্ত্রণা থাকবে না। ভুলে গেলে মরে যাব। সোজা কথায় আসুন। কেন এসেছেন এখানে? তুই ওই লোকগুলোর সামনে যাবি না। এটা বলতে এসেছেন? তুই বলেছিস আমি চাকরি পেয়ে মা বাবাকে। এও বলেছিলাম আমি ভীষণ স্বার্থপর। বেটার অপশন পেলে দ্বিতীয়বার ভেবে দেখব না। কোন কমিটমেন্ট নেই আমাদের মাঝে। আমি দিইনি। তাই বলে সুযোগ তো দিবি। বিশ্বাস করুন, আমি চাই না আপনাকে সুযোগ দিতে। কারণ আমি জানি আপনার সঙ্গে জীবন কাটালে আমার ভবিষ্যৎ অন্ধকার আর অশান্তিতে পরিপূর্ণ থাকবে। আপনি বুঝেও কেন বুঝতে চাইছেন না? ওই দিন বললাম না, প্রেমিকরা প্রেম বোঝে বিয়োগ না। চুপ করুন। এসব ফিল্মি ডায়লগও আমার অসহ্য লাগে। চলে যান এখান থেকে। আচ্ছা চটিস না। শোন, তুই যা তাদের সামনে। আমি এ নিয়ে আর কিছু বলছি না। কিন্তু ছেলের সঙ্গে আলাদা কথা বলবি না। আর বিয়ের কথা যেন না আগায়। আপনি শিওর থাকুন, শ্বশুর শাশুড়ি পছন্দ হলে অবশ্যই ছেলের সঙ্গে আলাদা কথা বলবো। আর আলাদা কথা বলে ছেলে পছন্দ হলে বিয়ের কথাও এগোবে আর বিয়েটাও হবে। সিথি, আমি রেডি হব, দেরি হচ্ছে আমার। চলে যান। যাব না। জেদি আপসহীন বিরোধিতা সূক্ষ্মর কণ্ঠ আর মুখভঙ্গিতে। সিথি দাঁতে দাঁত চেপে জবাব ছুড়ে দিল, আমি শাড়ি পরব। দেখবেন। সূক্ষ্ম অকপটে জবাব দিল, না এখন না, বিয়ের পর। সিথি রাগ দেখিয়ে জানালা বন্ধ করতে গেলে সূক্ষ্ম হাত ঢুকিয়ে দিল জানালা বরাবর। সিথি অতশত না দেখে মুখের উপর জানালা বন্ধ করতে গিয়ে সূক্ষ্মর হাতের উপর দিয়ে জানালার কপাট চালালো। চাপা আর্তনাদে চোখমুখ কুঁচকে নিল সূক্ষ্ম। দাঁতে দাঁত চেপে ঠায় দাঁড়িয়ে রইল, তবুও স্থানচ্যুত করল না ব্যথায় জর্জরিত হাত দুখানা। সিথি আকস্মিকতায় হকচকিয়ে গেছে। অপরাধবোধে বিদ্ধ অন্তরাত্মা। এই প্রথম হাত ধরল সূক্ষ্মর। ব্যথায় নীল হয়ে চামড়া খসে যাওয়া অংশে হাত বুলিয়ে দৌড়ে গেল মলম আনতে। রক্ত বের হয়নি, তবে বেশ ভালো জখম হয়েছে। সিথিদের ফ্রিজ নেই, থাকলে বরফ ধরা যেত। আপাতত ঠান্ডা জল ঢালল হাতে। অতঃপর চামড়া উঠে যাওয়া জায়গায় খানিক মলম ঘষে শান্ত হয়ে দাঁড়ালো। বড় বড় শ্বাস টেনে শান্ত করল নিজেকে। এর মাঝে সূক্ষ্ম বলে উঠল, প্রেয়সীর প্রথম ছোঁয়া, তাও এত যত্নের। খুশিতে মরে না যাই রে সিথি। সিথি কঠিন স্বরে জবাব দিল, আপনি আমার দ্বারা ব্যথা না পেলে আপনার শুশ্রূষা তো দূর ফিরেও তাকাতাম না। আমি কোন দয়ার সেন্টার খুলে বসিনি। ভালোবাসি। হাতে ওটা কি? সূক্ষ্ম হাত নেড়েচেড়ে দেখতে গেলে ওদিকে জানালা আটকে দিল সিথি।
সূক্ষ্মকে বোকা বানিয়ে জানালা আটকে ওদিকে শান্ত হলো না সে। বুকের ভেতর কেমন করছে যেন। এভাবে কেউ ভালোবাসি বলে নাকি? মুখের উপর চোখে চোখ রেখে ভেতরটা নড়ে উঠে যে। পাত্রপক্ষের সামনে নীল শাড়ি আর খোলা চুলে বসে আছে সিথি। ছেলের মা বাবা, মামা মামি, পিসি পিসেমশাই জহুরি দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে সিথির পা থেকে মাথা অবধি। মায়াভরা মুখ ছেলেসহ ছেলের পুরো পরিবারের নজর কেড়েছে তা বেশ বুঝতে পারছে শিউলি। ছেলে তাকিয়ে আছে পুরুষালী প্রখর দৃষ্টি ফেলে। তবে দৃষ্টিতে মুগ্ধতা বিদ্যমান। এক পর্যায়ে ছেলের সঙ্গে আলাদা কথা বলতে দেওয়া হলো সিথিকে। সিথির নিজ ঘরে পাড়াতো এক বৌদি নিয়ে গেল জনকে। দরজা খোলা রেখে বাইরে এসে দাঁড়ালো সে টুম্পাকে নিয়ে। সিথি একা হতেই সর্বপ্রথম নিজেই বলে বসল, আপনার আগে আমি কিছু প্রশ্ন করতে পারি? ছেলে যে খানিক অবাক হলো তার অকপটতায় তা বুঝতে অসুবিধা হলো না সিথির। ছেলে জবাব দিল, জি অবশ্যই। আপনি পৃথিবীতে সবথেকে বেশি কাকে ভালোবাসেন? বাবা মাকে। বিয়ের পর বউ আর মায়ের মাঝে ঝামেলা হলে যখন দেখবেন বউ আর মা দুজনেই ভুল তখন কার পক্ষ নেবেন? ভুল বা সঠিক জানি না, তবে বউকে প্রথম দিনই ভালোবেসে বুঝিয়ে বলবো মা ভুল হলেও তার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, ঝামেলা তো অনেক দূর। মা আর বউয়ের মাঝে যে কোনো একজনকে বেছে নিতে হলে কাকে বেছে নেবেন? চেষ্টা করব এমন পরিস্থিতি না সৃষ্টি হোক যেখানে মাকে বেছে নেওয়ার প্রশ্ন আসবে। মায়ের সঙ্গে কারো তুলনা চলে না। তবুও যদি এমন সিচুয়েশন ফেস করেই বসি তবে নিজেকে ইনভলভ করব না তাদের মাঝে। যতদিন না জনের মধ্যে সব ঠিক হয়ে যায় ততদিন নিজেই উল্টো রেগে থাকব। জন মিলমিশ হলে তবেই কথা বলবো জনের সঙ্গে। ইমপ্রেসিভ। বিয়ের পর মাকে বেশি ভালোবাসবেন না বউকে? দুজন দুজনের জায়গায়। মা মায়ের ভালোবাসা, সম্মান পাবে, বউ বউয়েরটা। কখনো প্রেম করেছেন? জি করেছি, দুটো। স্কুল লাইফে একটা, কলেজ লাইফে একটা। লাস্ট 3 ইয়ার হলো সিঙ্গেল আছি। বউ চাকরি করতে চাইলে করতে দেবেন? আমার বাবা মাকে আমি খুশি রাখতে চাই, যেমনটা তারা আমায় সারাজীবন রেখে এসেছেন। আমি চাই আমার স্ত্রী তাদের জনের সর্বক্ষণের সঙ্গী হোক। কোন কাজ না করুক, প্রয়োজনে কাজের জন্য আলাদা লোক রেখে দেব। শুধু মানসিক সঙ্গ দিক, তবুও দিক, সাথে থাকুক। আমি তো আর সর্বক্ষণ পারবো না তাদের সঙ্গ দিতে, তাহলে সংসার ডুববে। তাই আমি চাই আমার স্ত্রী চাকরি না করুক। একটু স্বার্থপর আমি, এদিকটা তাকে স্যাক্রিফাইস করতে হবে। আমি তার পরিবর্তে দুনিয়া স্যাক্রিফাইস করতে রাজি, তার জন্য। তাকে খুশি রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার তরফ থেকে। আমায় পছন্দ হয়েছে? এখনো অবধি পছন্দ কিংবা অপছন্দ কোন শব্দকেই বোধগম্যের কাঠগড়ায় দাঁড় করাতে পারিনি। আগে আপনাকে একটু জানি, একটু বুঝি, তারপর না পছন্দ অপছন্দের রায় দেব। তো বলুন কি জানতে চান? আমাকে আপনার পছন্দ হয়েছে? সিথি অকপটে জবাব আনল জিভে। তবে চটপটে চিত্তে আওড়াতে পারল না, হ্যাঁ শব্দটি। অস্বস্তি জেকেই বসল। শেষমেশ দৃষ্টি নত করে জবাব দিল, অপছন্দের হননি। অপছন্দ না হওয়ার কারণ ভেঙে বলতে হবে? অবশ্যই।